ধনী রাজকুমারী ও সর্বশান্ত রাজকুমারী। রাজ্যের এক প্রান্তে ছিল রাজকন্যা এলেনা, যিনি ছিলেন অপরিসীম ধনসম্পদের মালিক। সোনার তৈরি প্রাসাদ, হীরাজহরত আর দাসদাসীদের ভিড়ে তিনি অভ্যস্ত ছিলেন বিলাসিতার মধ্যে জীবন কাটাতে। অন্যদিকে রাজ্যের আরেক পাশে ছিল রাজকন্যা লিলিয়া, যার ছিল না কোনো প্রাসাদ, না কোনো গহনা, শুধু এক চিরসবুজ বন, পাখির গান আর মুক্ত বাতাসে ঘেরা এক ছোট্ট কুটির। একদিন রাজ্যের এক মহোৎসবের আয়োজন করা হল, যেখানে রাজ্যের সকল রাজকন্যাদের আমন্ত্রণ জানানো হয়। এলেনা পরলেন সোনায় মোড়ানো রাজকীয় পোশাক, গলায় ঝলমলে হীরার নেকলেস। অন্যদিকে লিলিয়া পরেছিলেন নিজের হাতে তৈরি সাধারণ এক সবুজ পোশাক, যা প্রকৃতির মতোই স্নিগ্ধ ছিল। উৎসবে সবাই এলেনার দিকে তাকিয়ে মুগ্ধ হচ্ছিল, কিন্তু লিলিয়ার দিকে কেউ তেমন ভ্রুক্ষেপ করছিল না। হঠাৎ এক বৃদ্ধ দরিদ্র ব্যক্তি সাহায্য চাইতে এল। এলেনা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললেন, আমি তো রাজকন্যা, আমি কিভাবে সাহায্য করব? কিন্তু লিলিয়া দেরি না করে তার নিজের খাবার, জল আর এক জোড়া জুতা বৃদ্ধকে দিয়ে দিলেন। বৃদ্ধ হাসলেন আর বললেন, তোমার হৃদয়ই তোমার সবচেয়ে বড় সম্পদ, রাজকন্যা। উৎসব শেষে সবাই যখন প্রাসাদে ফিরে গেল, তখন রাজার এক দূত ঘোষণা দিল, আজকের সত্যিকারের রাজকন্যা হলেন তিনি, যিনি তার হৃদয়ের দয়া দিয়ে অন্যকে সাহায্য করেছেন। এই কথা শুনে এলেনা কিছুটা লজ্জিত হলেন এবং বুঝতে পারলেন, সম্পদ শুধু সোনায় রূপায় নয়, বরং হৃদয়ের মহানুভবতাতেই সত্যিকারের ধন লুকিয়ে থাকে। আয়ু চোর বুড়ি। অনেক দূরে পাহাড় আর জঙ্গলে ঘেরা এক গ্রাম ছিল। সেই গ্রামে হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। সকলেই দ্রুত বুড়ো হয়ে যাচ্ছিল। 20-এর ছেলে 25-এই লাঠি নিয়ে হাঁটছে, 30-এর মেয়েরা 70-এর মতো চুল পেকে যাচ্ছে। গ্রামের লোকেরা আতঙ্কে পড়ে গেল। তারা বুঝল কেউ তাদের আয়ু চুরি করছে। একদিন গ্রামের সবচেয়ে বুদ্ধিমান ছেলে নিলয় ঠিক করল, সে এই রহস্যের সমাধান করবে। সে রাতের আঁধারে পাহাড়ের পথে রওনা দেয়। অনেক খুঁজে এক গাছতলায় দেখতে পায় এক রহস্যময় বৃদ্ধাকে, চুল সাদা, চোখ লালচে, হাতে এক লম্বা কাঁচি আর পাশে ঝুড়িভরা সোনালি সুতো। প্রতি রাতে সে এই সুতোগুলো কাটে, প্রতিটি সুতো এক একজনের জীবনের সূচনা লিখন। নিলয় বুঝে যায়, এই হল আয়ু চোর বুড়ি। সে মানুষের জীবনের সুতোর দৈর্ঘ্য কমিয়ে দিচ্ছে, তাই সবাই দ্রুত বুড়ো হচ্ছে। নিলয় গাছের আড়ালে লুকিয়ে পড়ে, আর এক জাদুকরি পোকা দিয়ে বুড়ির কাঁচিতে বানায় ঘুমের মায়া। পরের রাতে বুড়ি ঘুমিয়ে পড়তেই নিলয় লাফ দিয়ে যায় তার কাঁচি ছিনিয়ে নিতে। কিন্তু কাঁচিটা ছিল সাধারণ নয়, যেই কেউ তা ধরে, তার জীবনের একটা অংশ কেটে যায়। নিলয় তা বুঝে যায় আর চালাকি করে কাঁচিকে বোকা বানিয়ে বুড়ির নিজের সুতো কেটে দেয়। বুড়ি ধীরে ধীরে হাওয়ার মতো উড়ে গিয়ে মিলিয়ে যায়। তার সঙ্গে চলে যায় সব চুরি করা আয়ুও। পরদিন সকালে গ্রামে এক অদ্ভুত ব্যাপার ঘটে, সবার বয়স আবার আগের মতো হয়ে যায়। চুলে পাকা রং সরে যায়, চোখে ফিরে আসে দীপ্তি। নিলয় হয় গ্রামের নায়ক আর সেই জাদু কাঁচি সে লুকিয়ে রাখে একটি গুহার গভীরে, যাতে কেউ আবার ভুলেও আয়ু চোর না হতে পারে। অভিশপ্ত রাজকন্যা ও সাহসী যোদ্ধা, সত্যিকারের ভালোবাসার অভিশাপ। অনেক কাল আগের কথা। সূর্যাস্তের আলোয় ঝলমল করা সোলারিয়া রাজ্যে জন্ম নেয় এক অপূর্ব কন্যা, রাজকন্যা এলিনোর। তার চোখে ছিল স্বপ্নের তারা, হৃদয়ে ছিল করুণা আর সাহসের দীপ্তি। কিন্তু তার জন্মের দিনেই রাজ্যে আসে এক অন্ধকার জাদুকরী, যে অভিশাপ ছুঁড়ে দেয়। যেদিন এলিনোর সত্যিকারের ভালোবাসায় হৃদয় উৎসর্গ করবে, সেদিনই তার হৃদয় পরিণত হবে শীতল পাথরে। রাজারানীর হৃদয় কেঁপে ওঠে। এলিনোর ভবিষ্যৎ যেন ঘন অন্ধকারে ঢেকে যায়। তাঁরা সব রকমের চেষ্টা করেন তাকে ভালোবাসা থেকে দূরে রাখতে। এলিনোর জীবন কাটে এক রূপালী খাঁচায়, সাজানো, রক্ষিত, কিন্তু ভালোবাসাহীন। বছর পেরিয়ে যায়। রাজ্য একদিন পড়ে যায় এক ভয়ঙ্কর ছায়ার কবলে। রাক্ষসদের আক্রমণে ধ্বংস হতে থাকে গ্রাম, জ্বলতে থাকে ঘরবাড়ি। ঠিক সেই সময় রাজ্যে প্রবেশ করে এক সাহসী যোদ্ধা, স্যার অ্যারন, যার চোখে ছিল অটল আত্মবিশ্বাস, বুকে ছিল সত্য ও সাহসের দীপ্তি। রাজকন্যা ও অ্যারনের দেখা হয় যুদ্ধের ময়দানে।
ক্রমে তারা একে অপরের সাহচর্যে খুঁজে পায় এমন কিছু, যা ভাষায় বলা যায় না, ভালোবাসার গভীরতা, আত্মিক টান। এলিনোর নিজেকে আর আটকে রাখতে পারে না। এক রাতে সে অ্যারনের চোখে চোখ রেখে বলে ফেলে, আমি তোমাকে ভালোবাসি। ঠিক সেই মুহূর্তে আকাশে ছড়িয়ে পড়ে অদ্ভুত নীল আলো, আর এলিনোর হৃদয়ে শুরু হয় পরিবর্তন। হৃৎপিণ্ড আস্তে আস্তে পরিণত হতে থাকে ঠান্ডা পাথরে। যন্ত্রণায় কুঁকতে পড়ে সে। স্যার অ্যারন দুঃখে কেঁদে ওঠে না, সে উঠে দাঁড়ায় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, আমি তোমার হৃদয়কে ফিরিয়ে আনব, এমনকি যদি তাতে আমার জীবনও যায়। সে পাড়ি জমায় পৃথিবীর শেষ সীমানায়, ক্রিস্টাল লেক, যেখানে মেলে আত্মত্যাগের জলে পূর্ণ এক অলৌকিক পাত্র। কেবল সেই জলেই ধুয়ে যেতে পারে ভালোবাসার অভিশাপ। কিন্তু শর্ত ছিল, জল তুলতে হলে দিতে হবে নিজের ভালোবাসা, নিঃস্বার্থভাবে। স্যার অ্যারন জল নিয়ে ফিরে আসে, এলিনোর পাথর হয়ে যাওয়া হৃদয়ে সেই জল ঢেলে দেয় আর বলে, আমার ভালোবাসা তোমার, কোনো শর্ত ছাড়াই। এক ঝলক সোনালি আলোয় বিস্ফোরিত হয় রাজপ্রাসাদ, আর এলিনোর হৃদয় ধীরে ধীরে ফিরে পায় তার উষ্ণতা, তার স্পন্দন। অভিশাপ ভেঙে যায়। তারপর থেকে পূর্ণিমা রাতে সোলারিয়ার আকাশে যখন আলো জ্বলে ওঠে, রাজ্যের মানুষ বিশ্বাস করে, ভালোবাসা যদি হয় সত্যিকারের, তবে কোনো অভিশাপই তা থামাতে পারে না। আলো ও আঁধারের দুই রাজকুমারী। অনেক অনেক দূরে ছিল এক জাদুকরী রাজ্য, নাম তার এলোরিয়া। সেই রাজ্যে জন্ম নিয়েছিল দুই যমজ রাজকুমারী, আলোরা ও আঁধারা। যদিও তারা দেখতে ছিল একে অপরের মতো, কিন্তু মন ছিল সম্পূর্ণ বিপরীত। আলোরা ছিল একেবারে তার নামের মতো, আলোয় ভরা, কোমল হৃদয়ের অধিকারী। তার প্রতিটি কথায় ছিল শান্তির ছোঁয়া, প্রতিটি কাজে ভালোবাসার ছায়া। রাজ্যবাসী তাকে ডাকত আলোর দেবী বলে। অন্যদিকে আঁধারা জন্ম থেকেই ছিল এক রহস্যময় ছায়ায় ঘেরা। তার চোখে ছিল আগুনের ঝলক, আর মনে ছিল ক্ষমতা পাওয়ার অদম্য আকাঙ্ক্ষা। সে চাইত সবাই তাকে ভয় করুক, তার সামনে মাথা নত করুক। একদিন রাজ্য জুড়ে ঘোষণা দেওয়া হল, যে রাজকুমারী সত্যিকারের হৃদয়ের রানী হতে পারবে, সিংহাসন তারই হবে। এই ঘোষণার পর দুই বোনই প্রস্তুত হল পরীক্ষার জন্য। আলোরা প্রতিদিন ভোরে উঠে রাজ্যের দরিদ্রদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিত, অসুস্থদের সেবা করত, আর ছোট ছোট শিশুদের মুখে হাসি ফোটাত। অন্যদিকে আঁধারা জাদু বলে মানুষকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে আনতে চেয়েছিল। কিন্তু সে ভুলে গিয়েছিল, ভয়ের চেয়ে ভালোবাসার শক্তি অনেক বড়। হঠাৎ একদিন রাজ্যে নেমে এলো ভয়াবহ বিপদ। এক ভয়ঙ্কর অন্ধকার ছায়া আকাশ ঢেকে ফেলল, ফসল নষ্ট হল, নদীর জল শুকিয়ে গেল। রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক। তখন আলোরা নিজের হৃদয়ের আলো দিয়ে ছুটে গেল সেই ছায়ার মুখোমুখি। তার পরীর ডানা জলে উঠল সোনালি আলোয়, এবং সে তার জাদুমন্ত্র দিয়ে অন্ধকারকে সরিয়ে দিল। রাজ্য আবার ফিরে পেল আলো, সুখ ও শান্তি। সবাই চিৎকার করে উঠল, আলোকের রাজকুমারী আমাদের সত্যিকারের রানী। আঁধারা দাঁড়িয়েছিল চুপচাপ। তার চোখে জল, কিন্তু সেই জল ছিল অনুশোচনার। সে বুঝে গেল, ভয় দিয়ে নয়, ভালোবাসা দিয়ে রাজত্ব করতে হয়। আলোরা তাকে কাছে টেনে বলল, এসো বোন, আমরা একসাথে রাজ্য শাসন করব, আলো দিয়ে আঁধার দূর করব। এভাবেই দুই বোন একসাথে নতুনভাবে পথ চলা শুরু করল, আলোরা তার দয়ালু হৃদয় নিয়ে, আর আঁধারা তার পরিবর্তিত আত্মা নিয়ে। আর এলোরিয়া রাজ্য আবার হয়ে উঠল রূপকথার এক জ্যোতিময় ভূখণ্ড। গল্পের রহস্য। এক সময় জাদুময় এক রাজ্য ছিল, যার নাম ছিল কল্পলোকপুর। এই রাজ্যের সবচেয়ে আশ্চর্য বিষয় ছিল একটি জীবন্ত গল্প পুস্তক, যেখানে লেখা প্রতিটি গল্প ছিল এক একটি জগৎ, ডাইনোসরের উপত্যকা, ড্রাগনের পাহাড়, জাদুর রাজ্য, রাজপ্রাসাদ, দূরগ্রহের উপকথা, সবই সেখানে ছিল বাস্তব। এই বইয়ের রক্ষক ছিলেন এক তরুণী রাজকুমারী, সায়রা। সায়রা শুধুই রাজকুমারী ছিলেন না, তিনি ছিলেন গল্পরক্ষক, যিনি প্রতিটি গল্পের ভারসাম্য রক্ষা করতেন।
প্রতিটি গল্পের মাঝখানে লুকানো ছিল একটি গোল্ডেন ক্রাউন, যা গল্পদের প্রাণ হিসেবে কাজ করত। একদিন হঠাৎ আকাশের চাঁদ ফেটে যায় এবং সেই সাথে হারিয়ে যায় গোল্ডেন ক্রাউন। সমস্ত গল্প জগৎ উল্টে পাল্টে যেতে থাকে, সমুদ্র উঠে আসে আকাশে, রাজপ্রাসাদ ডুবে যায়, ডাইনোসরেরা রাস্তায় ঘুরে বেড়ায়, আর জলপরীরা নেমে আসে বইয়ের বাইরের পৃথিবীতে। সায়রা বুঝতে পারে কেউ বা কিছু ইচ্ছাকৃতভাবে সব গল্পের ছন্দ নষ্ট করছে। সায়রা এক বিশেষ জাদু ব্যবহার করে একে একে 5টি গল্পে প্রবেশ করে। ড্রাগনের উপত্যকা, এখানে সে এক রাগী আগুন ড্রাগনের সাথে লড়াই করে আর শিখে ভয়ের পেছনে লুকিয়ে থাকে নিরাপত্তাহীনতা। ডাইনোসরের দ্বীপ, সেখানে এক বাচ্চা ডাইনোসরের বন্ধু হয়ে সে তাকে উদ্ধার করে শিকারীদের হাত থেকে। রাজপ্রাসাদের রহস্য, এক অভিশপ্ত আয়না তাকে বলে দেয় কেবল সত্যিকারের গল্পপ্রেমীই রাজ্যকে বাঁচাতে পারে। মিষ্টির শহর, যেখানে সব মানুষই চকোলেট, কিন্তু তারা একে অপরকে ভুলে যাচ্ছে কারণ তাদের গল্পের পাতা ছিঁড়ে গেছে। গ্রহের জাদুরাজ্য, যেখানে একটি তারা বলল গল্পগুলো আলাদা নয়, তারা সব একে অপরের অংশ, একটি হারালে সব কেঁপে ওঠে। রহস্য উদ্ঘাটন ও সমাপ্তি। অবশেষে সায়রা বুঝতে পারে গল্পের মধ্যে একটি ভুল চরিত্র ঢুকে পড়েছে, যে চায় সব গল্পের শেষ একা নিজের মত করে লিখতে। সায়রা সেই চরিত্রকে বলে, গল্প মানেই একসাথে বাঁচা, একসাথে লেখা। একা লিখলে ওটা গল্প নয়, ওটা হলো আদেশ। তার জাদুতে সে চরিত্র ফিরে আসে নিজের জায়গায়, গোল্ডেন ক্রাউন ফিরে আসে, আর কল্পলোকপুর আবার শান্তিতে ভরে ওঠে। শেষে সায়রা জানে গল্প শুধুই বিনোদন নয়, তা হৃদয়ের ভাষা, সাহসের ডাক আর কল্পনার রাজপথ। রাজকুমারী স্বপ্নপুরাণ। স্বপ্নপুর নামের এক মনোরম রাজ্যে বাস করত এক মেয়ে, রূপা। ছোট্ট এক বেকারির রান্নাঘরে রোজ ভোরে সে খুশিমনে শুরু করত তার দিনের কাজ। পরনে সাদা এপ্রন, চুল বাঁধা পরিপাটি করে, দুহাতের জাদু দিয়ে বানাত নানা রকম রুটি আর মিষ্টি। দোকানের জানালায় বসে প্রজাপতির মতো ছোট ছোট বাচ্চারা চেয়ে থাকত কখন রূপার রুটি তৈরি হবে। কিন্তু রূপার মন কেবল রান্নাঘরেই আটকে থাকত না। যখন সবাই ঘুমিয়ে পড়ত, সে তখন বইয়ের দুনিয়ায় পাড়ি দিত। রান্নার বই থেকে ইতিহাস, সাহিত্য থেকে বিজ্ঞান, যে বই তার হাতে আসত সে মন দিয়ে পড়ে যেত। কল্পনার জগতে সে তখন এক রাজকুমারী, সুন্দর পোশাকে, মুকুট মাথায়, কিন্তু হাতে থাকত বই আর রুটির ট্রে। একদিন রাজপ্রাসাদ থেকে বিশেষ এক ঘোষণা এলো, রাজা ও রানী খুঁজছেন এমন একজন, যিনি রান্নায় অনন্য এবং জ্ঞানে প্রখর। বিজয়ী হবেন রাজ্যের স্বর্ণরানী। রূপা দ্বিধা করল না। নিজের সবচেয়ে প্রিয় রেসিপি, স্বর্ণরুটি, বানিয়ে নিয়ে গেল প্রতিযোগিতায়। ময়দায় মেশানো ছিল মধু, দুধ আর নিজের অন্তরের ভালোবাসা। বিচারকের আসনে ছিলেন রাজা ও রানী নিজেই। রূপার রুটি মুখে দিয়েই তারা থমকে গেলেন, এ যেন শুধু খাবার নয়, এক স্বপ্নের স্বাদ। রাজা রূপার দিকে তাকিয়ে বললেন, তুমি শুধু একজন রাঁধুনি নও, তোমার চোখে আমরা দেখি জ্ঞান, সাহস আর ভালোবাসা। তুমি হতে পারো আমাদের রাজ্যের গর্ব। তখনই রূপাকে রাজকীয় পোশাক পরিয়ে তুলে দেওয়া হয়, স্বর্ণরানীর মুকুট। কিন্তু রূপা মৃদু হেসে বলল, আমি রাজকুমারী হতে চাই না কেবল রাজত্বের জন্য। আমি চাই জ্ঞান আর ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জিততে। তারপর থেকে রূপা রাজপ্রাসাদের একজন সম্মানিত উপদেষ্টা হয়। দিনে সে রান্না করে রাজপরিবারের জন্য, আর রাতে শিক্ষায় আলোকিত করে রাজ্যের মেয়েদের। বেকারি, প্রাসাদ আর গ্রন্থাগারের মাঝে কেটে যায় তার দিনগুলো, 3টি জীবন একত্রে বয়ে চলে তার মধ্যে। এইভাবেই এক সাধারণ মেয়ের হাতে গড়ে ওঠে এক অসাধারণ গল্প। তখন সবাই বলত, সে কেবল রান্না করে না, সে স্বপ্ন গড়ে, তাই সে রাজকুমারী স্বপ্নপুরাণ।